দেখো আজকে আমি ন্যারেশনের ক্লাস করব। ন্যারেশন অ্যাসার্টিভটা হয়েছে, বারবার তো একটা জিনিস বলছি, দেখো টেন্সের ক্ষেত্রে সব ন্যারেশন কিন্তু সমান, টেন্সের ক্ষেত্রে সব ন্যারেশন কিন্তু সমান, কিন্তু সেন্টেন্স অনুযায়ী কিন্তু সব ন্যারেশন কিন্তু ডিফারেন্ট হয়। আজকে আমি করাবো সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। লেখো ইন্টারগেটিভ বলাকে, লেখো ইন্টারগেটিভ, INTERROGATIV, ইন্টারগেটিভ বলে লিখো। অ্যাকচুয়ালি ইন্টারগেটিভ সেন্টেন্সের মানেটা কি? মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এই সেন্টেন্সটা কি করে চিনবে না? অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু থাকবে। ক্লিয়ার? এবার আমি যেভাবে বলছি রুলসটা লেখো, ঠিক আছে? 1 নম্বর রুলস লেখো। প্রথমে 1 নম্বর রুলস লিখো। রুলসটা কি লিখবে? 1 নম্বর রুলসে মন দিয়ে শোনো। কিন্তু প্রথমে লিখবে, দেখো এখানে কিন্তু অ্যাসার্টিভের মতো সেট থাকলে সেট বসে, সেট টু হলে টোল্ড বসে, এখানে কিন্তু হয় না। এখানে সেট থাকলেও আক্সড বসবে, আর সেট টু থাকলেও কিন্তু আক্সড বসবে। কি বললাম? সেট থাকলেও আক্সড বসবে, সেট টু থাকলেও কিন্তু আক্সড বসবে। ঠিক আছে, লিখো বলছি। প্রথমে লিখো সে বা সে টু থাকলে, সে বা সে টু থাকলে কি হবে? আস্ক হবে, ASK। সে বা সে টু থাকলে কি হবে? আস্ক হবে। এবার লিখতে শুরু করো তোমরা। শেষ বা শেষ টু থাকলে কি হবে? আস্ক হবে, ASKS, আস্ক। আর 3 নম্বর কি বলছে? সেট বা সেট টু থাকলে কি হবে? আস্কড হবে, ASKED। দেখো ভালো করে বোর্ডটা একটু সবাই লক্ষ্য করো। এই দুটো প্রেজেন্ট টেন্স, এটা থার্ড পারসন, এটা হচ্ছে পাস্ট টেন্স। বারবার ধরে আমি উল্লেখ করছি, কিন্তু টেন্সের ক্ষেত্রে সব ন্যারেশন কিন্তু একই রকম হয়, কিন্তু বারবার ধরে বলছি। 1 নম্বর লিখেছো। এবার রুলস 2 লেখো। এবারে রুলস 2 লেখো, একটু হাত চালিয়ে লিখতে হবে সবাইকে। এবার রুলস 2 লিখো। রুলস 2 লেখো বলছি আমি। লেখো RS এর প্রথমে, RS মানে কি? রিপোর্টেড স্পিচ, আমি শর্ট ফর্মে লিখছি RS। RS এর প্রথমে যদি WH ওয়ার্ড থাকে, WH ওয়ার্ড মানে কি বলতো? যে ওয়ার্ডগুলো WH দিয়ে শুরু হয়, হোয়াট, হোয়েন, হোয়াই, এগুলোকে WH ওয়ার্ড বলে। তাহলে কি বললাম? RS এর প্রথমে যদি WH ওয়ার্ড থাকে তবে তা বসে যাবে, তবে তা বসে যাবে, তবে তা কি হবে? বসে যাবে। নচেত ইফ করতে হবে। নচেত কি করতে হবে? ইফ করতে হবে, ফুল স্টপ। তাহলে কি করতে দেখতে হবে? রিপোর্টেড স্পিচের প্রথমে WH ওয়ার্ড আছে কি না আছে, থাকলে সেটা বসবে, নাহলে কি হবে? ইফ করতে হবে। তারপর লিখে বলছি, WH ওয়ার্ড বা ইফ যাই বসুক না কেন, WH ওয়ার্ড বা ইফ যাই বসুক না কেন, যাই বসুক না কেন, মানে নয় WH ওয়ার্ড বসবে। মানে এরকম অ্যাসার্টিভে কি ছিল? অ্যাসার্টিভে ছিল দ্যাট। সবসময় মনে রাখবে, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মাঝখানে কোনো না কোনো ওয়ার্ড বসবে। এক্ষেত্রে কি বসবে? যদি WH ওয়ার্ড থাকে তাহলে বসবে, নচেত কি বসবে? ইফ বসবে। তবে মনে রাখবে, WH ওয়ার্ড বা ইফ যাই বসুক না কেন তারপরেই সাবজেক্ট বসবে। কমাতে লেখো, তারপরেই সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসবে। এর মানেটা কি? দেখো, তোমরা যখন ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করছো, মন দিয়ে শুনবে কিন্তু, তোমরা এখন ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করছো, তখন কি আগে ভার্ব থাকে? থাকে তো। যখন ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ হয়ে যায় তখন কি হয় বলতো? সেটা অ্যাসার্টিভ হয়ে যায়, মানে সাধারণ বর্ণাত্মক সূচক বাক্যে রূপান্তরিত হয়। তো সাধারণ বর্ণাত্মক সূচক বাক্যে কি হয়? আগে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে। ওই জন্য কি বলছে, WH ওয়ার্ড বা ইফ যাই বসুক না কেন আগে তারপরই সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। ওর সঙ্গে নিয়ম লিখো। লিখো প্রশ্নবোধক বাক্যকে
দেখো ওটা মুছছি আমি, জিনিসটা লিখছি। দেখো প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ করলে তা সাধারণ বাক্যে রূপান্তরিত হয়। তা সাধারণ বাক্যে রূপান্তরিত হয়। মনে রাখবে কিন্তু কি বললাম, প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ করলে তা সাধারণ বাক্যে রূপান্তরিত হয়। ক্লিয়ার? এবার দুটো আমি এক্সাম্পল দেবো, ভালো করে এক্সাম্পলটা বোঝার চেষ্টা করবে, তাহলে তোমার ডাউটটা ক্লিয়ার হবে কিন্তু। ঠিক আছে, এরপর আমি এক্সাম্পল দেবো, এক্সাম্পলটা ভালো করে বোঝার চেষ্টা করবে কিন্তু। একটা জিনিস মনে রাখবে, আমি যে ন্যারেশন গুলো লেখাচ্ছি না, সেগুলো আমি আমার নিজস্ব নিয়মে লেখাই কিন্তু সবসময়। দেখো গ্রামাটিক্যাল ঠিক থাকতে হবে, নিয়মটা সহজ করে লেখায়, যাতে করে অনেক ক্যাচি হয়, তাই না? না হলে নিশ্চয় দেখেছো 200-র উপর স্টুডেন্ট থাকতো না। 200 আর স্টুডেন্ট আমি সবসময় মেনটেন করে রাখি, হয়তো স্যাররা আমাকে সাপোর্ট করে না, এটাই বললাম। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, দুটো এক্সাম্পল দেখাচ্ছি। ধরো আচ্ছা আমি সহজ করে দেখাচ্ছি। দেখো হি সেড টু মি, আগে দেখো লিখতে শুরু করো। হি সেড টু মি আর ইউ ওয়েল, আর ইউ ওয়েল। যে কোনো ন্যারেশন করার আগে দুটো জিনিস খুব ভালো করে দেখবে। যে কোনো ন্যারেশন করার আগে রিপোর্টিং ভার্বটা ভালো করে দেখবে, কারণ রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয় না, রিপোর্টিং ভার্বের উপর নির্ভর করে রিপোর্টেড স্পিচ পরিবর্তন হবে কি না হবে। আগে দেখো এটা কোন টেন্স আছে বাবু? কোন টেন্স বলো? পাস্ট টেন্স। এটা কোন টেন্স আছে বলো? প্রেজেন্ট। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে কোন টেন্স যাবে? এটা পাস্ট টেন্সে যাবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? তাহলে হি সেড টু মি আছে, তাহলে কি হবে? হি আস্কড মি হলো। এরপর আমাকে দেখতে হবে রিপোর্টেড স্পিচে WH ওয়ার্ড আছে কিনা। রিপোর্টেড স্পিচে WH ওয়ার্ড আছে কি নেই? আছে না নেই? নেই। তাহলে কি বসবে? ইফ বসবে। তাহলে ইফ বসলো। এবার যে সমস্যাটা সবাই ফেস করে যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কোনটা হবে। এটা তো রিপোর্টেড স্পিচ, এই সাবজেক্টটা কোনটা হবে? সবসময় মনে রাখবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, মানে এটা যদি রিপোর্টিং ভার্ব হয় তাহলে এটা সাবজেক্ট হয়, এটা অবজেক্ট হয়, তাই তো নাকি? এই রিপোর্টিং ভার্বের অবজেক্টটা এখানকার কি হবে? সাবজেক্ট হবে। এটা যদি মি থাকে তাহলে আই হবে, এটা রাজ থাকলে হি হবে, সীতা হলে সি হবে। বুঝতে পেরেছি? তাহলে মি আছে তাহলে কি হবে? মি আছে কি হবে? আই হবে। তাহলে এখানে আই করবে। এটা কোন টেন্স ছিল বাবু? পাস্ট টেন্স ছিল। তাহলে আয়ের পাস্ট ফর্ম, আয়ের পর পাস্ট টেন্স কি হবে? এম এর পাস্ট ফর্ম ওয়াজ হবে, ওয়াজ হবে। আর এখানটা কি ওয়েল আছে, ওয়েল বসে যাবে। এটা কিন্তু ফুল স্টপ হবে, এটা কিন্তু ফুল স্টপ হবে। কারণ আমি প্রথমে বলেছি প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ করলে সেটা সাধারণ বর্ণাত্মক সূচক বাক্যে রূপান্তরিত হয়ে যায়। সাধারণ বর্ণাত্মক সূচক বাক্যে কি হয়? প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে। জিজ্ঞাসা চিহ্ন হয় না, ফুল স্টপ হবে। জিজ্ঞাসা চিহ্ন দিলে কেটে দেবে। ভয়েসে কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স করলে ইন্টারগেটিভ থেকে যায়, কিন্তু ন্যারেশন চেঞ্জের হচ্ছে সেটা অ্যাসার্টিভের রূপ নিয়ে নেয়। তাহলে একটা বুঝতে পারলে যেখানে WH ওয়ার্ড নেই, আমি এক্সাম্পল দেখালাম। এবার WH ওয়ার্ড দিয়ে একটা এক্সাম্পল দেখাবো, একটা WH ওয়ার্ড দিয়ে এক্সাম্পল দেখাবো। বুঝছি কিন্তু আমি উপরটা দেখো, একটা WH ওয়ার্ড দিয়ে এক্সাম্পল আমি দেখাবো, খুব ভালো করে দেখো। যেমন দেখো হি সেড টু রাজ, সে রাজকে বললো, কি বললো? হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করছো? হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করছো? এটা কোন টেন্স আছে? এটা কোন টেন্সে আছে? তাহলে কোন টেন্সে যাবে? পাস্ট টেন্সে যাবে, তাই তো? আচ্ছা এবার দেখতে হবে কি সেট টু আছে। এখানে সেট থাকলে বলেছি, সেট থাকলে বলেছি একই হবে। তাহলে হি আস্কড রাজ, তাহলে কি হবে? হি আস্কড রাজ হলো না? হয় ঠিক আছে, হি আস্কড রাজ। WH ওয়ার্ড কিন্তু আছে এখানে, বসে যাবে, না থাকলে ইফ বসতো হোয়াট। এবার রাজটা এখানে গিয়ে যোগ হবে, রাজ তো তুমি নাও, রাজ তো অন্য কেউ, কি হবে? হি হবে।
হ্যাভের পাস্ট ফর্ম কি হবে? হ্যাড হবে। আর ডান যেরকম আছে বসে যাবে। বুঝতে পারছো না পারোনি বলো? তাহলে মেন মানে মধ্যে কথা মনে রাখবে, এখানে কোন একটা কানেক্টিং হবে। রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচের মাঝখানে অ্যাসার্টিভের ক্ষেত্রে কোন দ্যাট হয়েছিল, এখানে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে সেটা বসবে, নচেত কি বসবে? ইফ বসবে। ঠিক আছে, এটা গেল কমন রুলস গেল। এরপর একটা এক্সট্রা রুলস আছে। দেখো এক্সট্রা রুলসটা কিন্তু গ্রামাটিক্যালের রুলস, কিন্তু গ্রামাটিক্যাল রুলস এর মধ্যে একটা পার্থক্য, একটা ওয়ার্ড উঠে যায়, দুটা উঠে যায়। ওই জন্য এটাকে আমি সহজ প্রসেসে একটা অন্য প্রসেসের নিয়ম লেখাবো। দেখো বারবার ধরে বলছি, তুমি যে টেন্সটা শিখছো, টেন্সের পর শিখছো কি? ন্যারেশন শিখছো। এই ন্যারেশনটা কিন্তু শুধুমাত্র মানে গ্রামার 3 নম্বর পাওয়ার জন্য শিখছো না, কিন্তু এই যে তুমি গ্রামারটা শিখছো না, এই গ্রামারটা তোমার রাইটিং স্কিলে অ্যাপ্লাই করার জন্য। বেশিরভাগ স্যার কিন্তু রাইটিং স্কিলে কি করে অ্যাপ্লাই হয় সেটা দেখায় না, আমি দেখাবো কিন্তু। 3 মাস সময় দাও, 3 মাস আমি টোটাল গ্রামার যা পোর্শন আছে শেষ করব। 3 মাস পর থেকে আমি গ্রামারটাকে রাইটিং স্কিলে অ্যাপ্লাই করব। ঠিক আছে, সরি। এরপর আমি আসছি এক্সট্রা রুলস। এবারে হেডিং করো এক্সট্রা রুলস বলে হেডিং করো। বারবার বলছি এটা এক্সট্রা রুলস, আমি নাম দিয়েছি, এটা গ্রামাটিক্যাল রুলস এর মধ্যেই পড়ে, কিন্তু এটা আমি নাম দিয়েছি এক্সট্রা রুলস বুঝার সুবিধার জন্য। হয়েছে? এক্সট্রা রুলস বলে হেডিং করো, তাই তোমাদের বুঝতে সুবিধা হয়, তার জন্য আমি এক্সট্রা রুলস নাম দিয়েছি এর মধ্যে। লেখো এক্সট্রা রুলস বলে হেডিং করবে, এক্সট্রা রুলস বলে হেডিং করো। লিখো, যদি আরভির প্রথমে, আরএস এর প্রথমে, যদি আরএস এর প্রথমে ডু থাকে, যদি আরএস এর প্রথমে ডু থাকে, কি বললাম? যদি আরএস এর প্রথমে ডু থাকে তবে ডিড, তবে কি করবে? ডিড। আর যদি ডিড থাকে, আর যদি ডিড থাকে তবে হ্যাড ডান করতে হবে, তবে হ্যাড ডান করতে হবে। তাহলে ডু থাকলে ডিড করতে হবে, ডিড থাকলে কি করতে হবে? হ্যাড ডান করতে হবে। তবে ডিড বা হ্যাড ডান কোনোটাই বসে না, তবে ডিড বা হ্যাড ডান, তবে ডিড বা হ্যাড ডান কোনোটাই বসে না, কোনোটাই বসে না। তাহলে কি বসে? কমা দিয়ে বরং এর সঠিক ফর্ম করে, কমা দিয়ে বরং এর সঠিক ফর্ম করে, বরং এর সঠিক ফর্ম করে, সঠিক ফর্ম করে মেন ভার্বের সাথে যুক্ত করতে হবে। মেন ভার্বের সাথে, মেন ভার্বের সাথে যুক্ত করতে হবে। তাহলে কি বললাম? যদি আরএস এর প্রথমে ডু থাকে তবে ডিড, আর যদি ডিড থাকে তবে হ্যাড ডান করতে হবে। এই ডিড বা হ্যাড ডান কোনোটাই বসবে না, তাহলে কি বসবে? বরং এর সঠিক ফর্ম করে মেন ভার্বের সাথে যুক্ত করতে হবে। এবার তুমি বলে স্যার এক্সাম্পল, অবশ্যই এক্সাম্পল দেবো, দাঁড়িয়ে যাও, এক্সাম্পল দেবো। যারা লিখতে পারছো না আমি গ্রুপে দিয়ে দেবো, চিন্তা করো না। এক্সাম্পল ছাড়া তো কোনো গ্রামারই হয় না, এক্সাম্পল তো লাগবেই। এক্সাম্পল ছাড়া কি কোনো গ্রামার হয়? হয় না। আমি দেখেছি যারা গ্রামার ক্লাস করে, অনেক স্যার দেখেছি, আমি কোনো স্যার ছোট করতে চাইছি না, তারা গ্রামারে হচ্ছে আবার নিয়ম জেরক্স করে লিখিয়ে দেয়, জেরক্স করে লিখে দেয়, কেন বলতো? নিয়ম ভুলে যাবে, তাই না? মেনুবে তো অনেক টিচার রয়েছে, একটা ইউটিউবের সঙ্গে দাঁড়িয়ে কথা বলুক না, তা বলার ক্ষমতা নেই। আমি যে কোনো গ্রামার যে কোনো দিন যেভাবে হোক বুঝিয়ে দেবো। আমার গ্রামারটা হচ্ছে কি বলতো, আমি গ্রামারটা শিখেছি শুধুমাত্র রাইটিং স্কিলের অ্যাপ্লাই করার জন্য। ভালো করে দেখো কিন্তু, এক্সাম্পল বলে নিচে লিখবে। ধরো রাজ সেড টু মি, রাজ আমাকে বললো, কি বললো? ডিড ইউ লাইক ইট। খুব ভালো করে দেখো। আচ্ছা এটা ডু করো ফার্স্ট, এটা ডু ইউ লাইক ইট, জিজ্ঞাসা দাও, কোটেশন কমপ্লিট। কাকে দেখো ভালো করে লক্ষ্য করো, আগে ভালো করে লক্ষ্য করো কিন্তু, তারপর লিখবে এটা। রাজ সেড টু মি, কোন টেন্সে আছে ফার্স্টে বলো? এটা কিসে আছে? পাস্ট। এটা কিসে আছে? প্রেজেন্ট। তাহলে কোন টেন্সে যাবে? পাস্ট টেন্স। এটা ক্লিয়ার তো? এবার ভালো করে লক্ষ্য করে দেখো, সেড টু মি আছে, তাহলে কি হবে? রাজ আস্কড মি। এবার দেখো ডাব্লিউ জট আছে এখানে কোনো?
আচ্ছা কি রিপোর্টেড স্পিচের প্রথম ডাব্লিউ আছে কি, তাহলে কি হবে, না থাকলে কি বসবে, ইফ বসবে, তাহলে এখানে ইফ বসিয়ে দাও। এখানটা অবজেক্ট কি আছে, মি আছে, মি মানে কি হবে, আই হবে। এই জায়গাটা ভালো করে দেখো, এটা কোন টেন্স আছে বাবু, পাস্ট টেন্স, এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সে যাবে। ভার্ব কোনটা, লাইক, লাইকের পাস্ট ফর্ম কি হয়, লাইকড হয়। আমি এই এক্সট্রা নিয়মটা কেন করেছি বলতো, অনেকের গুলিয়ে যায়, এই ডুটা তাহলে কোথায় যাবে, অ্যাকচুয়ালি ডুটার পাস্ট ফর্ম কি হয়, ডিড হয়। এই ডিটা কার সঙ্গে লাগবে, লাইকের সঙ্গে, মানে কি হয়, লাইক প্লাস ডি ইকুয়াল টু কি হয়, লাইকড। বুঝতে পেরেছো, ওই জন্য আমি এটা বুঝালাম, এক্সট্রা নিয়মটা করেছি। তাহলে ইফ আই লাইকড ইট, ফুল স্টপ, হয়েছে। এটা তুলবে, এটা কিছুই নিয়ম না। রিপোর্টেড স্পিচের প্রথমে যে ডু থাকে তাহলে ডিড করতে হবে, তবে ডিডটা কিন্তু বসবে না। ডিডটা কোথায় যাবে, মেন ভার্বের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কার সঙ্গে যুক্ত হয়ে যাবে, মেন ভার্বের সঙ্গে। ক্লিয়ার, এটা হলো। তাহলে ডিড থাকলে কি করব, তাহলে আমি ডিড থাকলে কি করব, ভালো করে দেখবে কিন্তু। আমি সেম এক্সাম্পলের উপর বুঝাচ্ছি, তাহলে কি হবে, হয়তো বোঝাতে সুবিধা হবে। আমি সেম এক্সাম্পলের উপর বুঝাচ্ছি, বোঝাতে সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে, খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে। ধরো একই আছে, রাজ সেড টু মি, রাজ সেড টু মি আছে, একই আছে, রাজ সেড টু মি আছে, খালি এখানে করলো ডিড, ইউ লাইক ইট, জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো তাহলে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে। রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে বাবু, পাস্ট টেন্সে। তাহলে এইটাও আছে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে আছে। তাহলে কোন টেন্সে যাবে, পাস্ট পার্টিসিপল যাবে, মানে পিও নেব আর পিও নেব, মানে কি হবে, পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপল মানে কি বলতো, হ্যাড বসবে, হ্যাড, আর মেন ভার্বের কোন ফর্ম যাবে, পাস্ট পার্টিসিপল ফর্ম যাবে। তাহলে কি হবে, রাজ আস্কড মি হলো, এখানেও ডাব্লিউ ওয়ার্ড নেই, ইফ করব, ইফের পর মি আছে, মানে কি হবে, আই যাব। এখানে ডিড থাকা মানে পাস্ট পার্টিসিপল, মানে চোখ বন্ধ করে আমি কি লাগাবো, হ্যাড লাগাবো। কি ফর্ম লাগাবো, হ্যাড লাগাবো। আর লাইকের পাস্ট পার্টিসিপল কি হবে, লাইক, লাইকড, লাইকড হবে। তাহলে ইফ আই হ্যাড লাইকড ইট। বুঝতে পেরেছ না পারোনি, ডিড থাকা মানে চোখ বন্ধ করে হ্যাড করতে হবে, কারণ এটাও পাস এটাও পাস, মানে পাস পারফেক্ট, পাস পারফেক্ট যাচ্ছে মানে চোখ বন্ধ করে হ্যাড লাগাতে হবে। আর মেন ভার্ব যেই ফর্মেই থাকুক না কেন, তার কি ফর্ম করতে হবে, পাস পার্টিসিপল ফর্ম করতে হবে। ক্লিয়ার, তাহলে এতটাই ছিল আজকে ন্যারেশনের ইন্টারগেটিভ সেন্টেন্সের, হয়েছে পর্বটা। যদি ভালো লাগে তো তোমরা চ্যানেলটা দেখবে, সাবস্ক্রাইব করবে, লাইক ট্যাগ দেবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। আজকে এতটাই থাকবে, ঠিক আছে।